আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকে বাংলাদেশের বেকারত্ব এবং এটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, কিভাবে সমাধান তৈরি করতে পারি এবং কি হইতে পারে যে পটেনশিয়াল অ্যাপ্রোচ, সেগুলো নিয়ে কথা বলবো। কয়েকটা ব্যাপারে আলোচনা করা খুবই জরুরি দরকার এবং সেই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করা দরকার এবং সেই ব্যাপারগুলোতে আমরা কার্যক্রম দেখতে পারলে অনেক বেশি ভালো হবে। সো এটা চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে যারা অ্যাডভাইজিং কমিটিতে আছেন, যারা সরকারে আছেন, তাদের কাছে যে আপনারা একটা ভিশন নিয়ে আসেন সামনে, সাথে গোল এবং শেয়ার্ড ভিশন, মানে টিমের সাথে বসে এই জিনিসগুলো ডিসাইড করে এই হিসাবে একটা লক্ষ্য সেট করে সামনের দিকে আগান। আদারওয়াইজ যেটা হবে যে ভালো ভিশন, শেয়ার্ড ভিশন ছাড়া, পারপাস ড্রিভেন গোল ছাড়া অনেক ভালো ভালো কাজ হবে, অলরেডি শুরু হয়েছে। অনেকগুলো ট্রান্সফরমেশন নিয়ে কাজ হচ্ছে, রিফরমেশন নিয়ে কাজ হচ্ছে এবং অনেকগুলো কাজ যেগুলো শুরু করা উচিত সেগুলো শুরু হয়েছে। অনেক গুড ডিসিশন আসছে। সমষ্টিগত জায়গাতে ভিশনটা খুবই জরুরি দরকার। এবং আমরা সবসময় বলি উইদাউট ভিশন ইউ উইল এন্ড আপ সামহার এলস, মেবি ইউ নেভার টিমড আপ। এটা পজিটিভ ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি, কিন্তু এটা নেগেটিভ ক্ষেত্রে। কারণ উইদাউট ভিশন, উইদাউট গোল, দিশেহারা, মানে আপনি কোথায় যাচ্ছেন আপনার কাছে ক্লিয়ার না। সো এই জন্য পারপাস ড্রিভেন গোল অ্যান্ড ভিশন খুবই ইম্পর্টেন্ট, এটা কোয়াইট ক্রুশিয়াল। এবং আমরা ডক্টর ইউনূস সম্পর্কে জানি যে উনি ভিশন ড্রিভেন মানুষ, অনেক কিছু অ্যাচিভ করেছে। সো এই জন্য আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি। আর যে জায়গাগুলোতে মিসিং, সাথে হচ্ছে যে আমাদের ভিশন এবং গোলটাকে আমাদেরকে ওইভাবে ক্রাফট করতে হবে। অলরেডি আপনারা রিফরমেশনের কারণে এবং এটার ডিফাইন করার জন্য অনেক নতুন মানুষকে রিক্রুট করা হয়েছে, নতুন মানুষকে নিয়ে আসা হয়েছে। সো এটা কিনা টিম অ্যাপ্রোচ, এটা খুবই দরকার। কারণ টিম বিল্ডিং করা, তাদেরকে এঙ্গেজ করা, তাদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে অ্যাকাউন্টেবল করা, রেসপন্সিবল করা, সাথে এনেবল করা। সো এই জিনিসগুলো একজন লিডারের কাজ এবং সবাই মিলে। কারণ একটা গ্রেট লিডার কখন একা সব কাজ করে না, উনি টিমকে ডেলিগেট করেন, কাজকে ডেলিগেট করেন এবং লিডারশিপের একটা বড় কোয়ালিটি। অনেকবার অনেক ভিডিওতে লিডারশিপের এই ব্যাপারটাতে অ্যাড্রেস করেছি, আজকেও করছি। সো এটা খুবই দরকার। এবং যোগ্য লোক না থাকলে যে জিনিসগুলো হয়, আমরা 17 বছরে দেখেছি যে আমাদের দেশটাকে কিভাবে বিভিন্ন এত কিছু সম্ভাবনা থাকার পরে, এত পটেনশিয়ালিটি থাকার পরে আমাদের দেশে আমরা কিন্তু সেই লেভেলে আগাইতে পারি না, বরং পিছিয়ে গিয়েছি। কিছু মানুষের দুর্নীতি, কিছু মানুষের অপকর্ম, মোট কথা ছিল যেটা যে যোগ্য মানুষের যোগ্য জায়গাতে ছিল না এবং যারা যেখানে থাকার কথা তারা সেখানে কোথাও ছিলেন না, সবাইকে বন্ধ করে রাখা হয়েছিল, কোনো কিছু ছিল না। তো এই জন্য আমাদেরকে অবশ্যই, আমি অনেকগুলো ভিডিওতে এটা বলেছি, আগের স্বৈরাচারীদের দোষর, পুলিশ সেভাবে নিরাপত্তা কাজ করছিল না, সেইভাবে আমাদের ডিফেন্স কাজ করছিল না সেইভাবে। তো কোনো জায়গাতে কোনো ফাংশনটা কাজ করছিল না, যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছিল না। সো আমাদের বাকি যে হেলথ থেকে শুরু করে এগ্রিকালচার, সব জায়গাতেই দুর্নীতিতে ভরা, দুর্নীতি অযোগ্য লোকজনে ভরা। তো এই যে কম্বিনেশন, এই জিনিসগুলো যাতে না হয়, জিরো দুর্নীতি কিংবা জিরো কারাপশন, এটা নিয়ে বলবো, কিংবা জিরো টলারেন্সে চলে যাব, আমরা ওই লেভেলেতে যাব। সো ওই জায়গাগুলোতে আমি অ্যাড্রেস করার, অন্য ভিডিওগুলোতে আমি এটা অ্যাড্রেস করবো। আজকে হচ্ছে মেইনলি আমাদের জব নিয়ে। তো এখানে ডেলিগেশনের জায়গাতে আবার ব্যাক করছি, যে এই জন্য টিমকে একেবারেই আমাদেরকে এম্পাওয়ার করে, এনেবল করে, যাতে সবাই মিলে এটা আমরা কাজ করতে পারি। যাতে সবাই মিলে কাজ করলে তারা তাদের কোয়ালিটি অনুসারে কাজ করবেন এবং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। শুধু থিওরি দিয়ে আমাদের কাজ চলবে না। আমরা অনেকেই দেখবো যে অনেক জায়গাতে থিওরি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, অনেক বেশি। হ্যাঁ, থিওরি অবশ্যই দরকার আমাদের ফান্ডামেন্টাল পারপাসের জন্য। সো বাট কিনা আমাদেরকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, এটাকে কীভাবে আমরা পলিসিতে নিয়ে আসতে পারি, স্ট্র্যাটেজি ফার্স্ট, দেন পলিসি,
কেন স্ট্র্যাটেজি কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা গোল এবং যেখানে এন্ড আপ হতে চাই সেই রাস্তাটা তৈরি করবো, সেই পার্টটা তৈরি করবো স্ট্র্যাটেজির মাধ্যমে। এবং এই কথায় আমি হাঁটবো কীভাবে, চলবো কীভাবে, এটার জন্য পলিসি দরকার, মানে আমি কীভাবে কাজগুলো করবো, এবং ফাইনালি এটাকে ইমপ্লিমেন্ট, এটাকে অ্যাকশন ওরিয়েন্টেড হবে। বারবার এটা সব জায়গাতেই কথা হয় যে অ্যাকশন ওরিয়েন্টেড। তাই অ্যাকশন ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি হইতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড আমার পলিসি হইতে হবে, ইমপ্লিমেন্ট হবে, এবং সব জায়গাতে আমরা ওইভাবে জিনিসগুলোকে ম্যানেজ করব। এখানে ট্রান্সপারেন্সি থাকবে, এখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে। সো তাহলেই আমাদের স্বপ্নের যে বাংলাদেশ 2.0 এটা সম্ভব হবে। এখন মেইন পয়েন্টে আসছি, যেটা কিনা আমি দেখেছি যে অলমোস্ট 26 লাখ আমাদের দেশে এই মুহূর্তে, কিংবা 25 লাখ আমাদের তরুণ আছে দেশ, এবং স্বপ্নের বাংলাদেশ 2.0 গড়ার যেগুলো রূপকার এবং যেভাবে রূপ দেওয়া যাইতে পারে, যেগুলো নিয়ে কথা বলেছি। এখানে বলেছিলাম যে কালেকটিভ জিনিয়াস, মানে বিভিন্ন সেক্টরের মানুষ, বিভিন্ন জিনিয়াস, যাদের এক একজনের এক ধরনের ক্ষমতা। কেউ আছে যে লেখালেখিতে স্ট্রং ভূমিকা রাখছেন, কেউ কথা বলাতে স্ট্রং ভূমিকা রাখছেন, কারোরা কাজ করার ক্ষমতা আছে, কেউ পলিসিতে ভালো করছেন, কেউ ডিপ্লয়মেন্টে ভালো করছেন। সো এই যে বিভিন্ন ধরনের মানুষদেরকে, ট্যালেন্টেড মানুষদেরকে একসাথে একটা টেবিলে নিয়ে আসা, মানে একটা জায়গায় নিয়ে আসা। এর সাথে অভিজ্ঞ, মেধাবী মানুষদেরকে অনবোর্ড করতে হবে। তারা বাইরে থেকে হইতে পারে, সিস্টেমের ভিতরে থেকে হইতে পারে, কিন্তু যাদের প্রপার অভিজ্ঞতা এবং ট্যালেন্ট আছে তাদেরকে ইনভলভ করতে হবে, অনবোর্ড করতে হবে। তারা ডিজিটাল ট্রান্সফরমেশন, রিফরমেশনে হেল্প করবে আপনার হয়ে, দেশের হয়ে পলিসি লিখবে, স্ট্র্যাটেজি বানাবে, ডিজিটাল ফর্মুলাগুলো সামনে নিয়ে আসবে, ওয়ে অফ ওয়ার্কিংগুলোকে সামনে নিয়ে আসবে, সেগুলোকে ম্যানেজ করবে, সেগুলোকে ডেভেলপ করতে সহযোগিতা করবে, ইমপ্লিমেন্ট করতে সহযোগিতা করবে। এন্ড অফ ডে আপনার জন্য রেজাল্ট নিয়ে আসবে, যেটা কিনা আমাদের স্বপ্নের বাংলাদেশ 2.0 করতে সহযোগিতা। সো তখন আমরা একটা সুন্দর দেখতে পারবো, একটা প্রসেস তৈরি করা, যেটা কিনা কোনো মানুষের পরিবর্তনের কারণে সিস্টেম একেবারে ভেঙে যাবে না, যেটা কিনা আমাদের এই সময়টাতে হয়েছিল, যে আমাদের প্রশাসন ঠিকমতো কাজ করছে না, ফাংশন করছে না, কারণ এখানে 100% ছিল যারা কিনা বেকারত্বের সেই অভিশাপের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। সো এটার জন্য অনেকগুলো টপিকে আমি এর আগে আলোচনা করেছি যে কিভাবে হইতে পারে, যেরকম এক্সিস্টিং যে জব সেক্টরগুলো আছে, অনেকেই ফেরত আসে না এই কাজে, কিংবা অনেকেই অন্য দেশের মানুষ ছিল, যেটা কিনা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনছি। তো সেই জায়গাগুলোতে আমাদের এই তরুণদেরকে রিক্রুট করতে পারি এবং তাদেরকে আমরা ডেভেলপ করতে পারি। ডেভেলপ করার জায়গাগুলো অনেক আছে, এবং এটা মেন্টরিং করার জন্য অনেক মানুষ আছে, অনেক সেক্টর আছে, অনেকভাবে প্রসেস আছে। এই প্রসেসগুলো আমরা ডিফাইন করতে পারবো। এবং এই সব কিছু কথাগুলো হচ্ছে যে আমি আমার অভিজ্ঞতা এবং আমার নলেজের আলোকে বলছি। এটা আমরা করতে পারি 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমাদের দেশে অনেক অপ্রয়োজনীয়, আমরা অবশ্যই আমি নিজে অন্য দেশে থাকি, তাই না, এবং অন্য দেশে কাজ করি এবং বিভিন্ন দেশে গিয়ে কাজ করি। সো কারো যদি ট্যালেন্ট থাকে সে আরেক দেশে আসতে পারবে না, তারা যে বাংলাদেশে যাইতে পারবে না, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যে যদি কেউ অযোগ্য হয়ে থাকে, যেমন ইন্ডিয়ানদের ব্যাপারে এর আগে কথা বলেছি, কিংবা অন্য কোনো দেশে যদি আমাদের দেশে সিগনিফিকেন্ট মানুষ থাকে যাদেরকে বাংলাদেশিদের রিপ্লেস করা সম্ভব, তাহলে আমরা সে কাজে যাব। আমি অনেক সময় হার্ড লাইনে বলছি, আবার অনেক সময় সফট লাইনে যাচ্ছি, বাট যে জিনিসটা দরকার, যে আমাদের দেশের, আমাদের ইউথদের প্রয়োজনে আমাদেরকে এই রিপ্লেসমেন্টটা করতে হবে, কিংবা এটা হচ্ছিল যে ইন্টারন্যাশনাল প্রসেসের মধ্যেই পড়ে। আমি বিভিন্ন জায়গাতে দেখেছি যে আমরা যখন যাই কাজ করতে যাই, আমাদের সঙ্গে অনেক শ্যাডো করে, অনেক ইউথ ট্যালেন্টেড ছেলে মেয়েরা আমাদেরকে শ্যাডোয়িং করে, মানে আমরা কিভাবে কাজ করছি, এক্সপার্টরা কিভাবে কাজ করছে, সিনিয়ররা কিভাবে কাজ করছে, লিডাররা কিভাবে কাজ করছে, তারপর তারা সেটা শিখে যায়, এবং তারা আস্তে আস্তে সেই জিনিসগুলো তাদের মধ্যে টেকনোলজিক্যাল যে জিনিসটা, বিজনেস, টিম লিড, সব কিছুকে কম্বিনেশন করে তারা শিখে ফেলে। তো আমরা কিন্তু এইভাবে ইউথদেরকে গড়ার একটা প্রক্রিয়া কিংবা প্রসেস, অ্যাটলিস্ট মেথোলজি, এগুলোকে ইউজ করে সামনের দিকে আগাইতে পারি, এবং এটা কিন্তু রিয়েলি এটাকে আমার সেই প্রবলেমটাকে, আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে কিন্তু অ্যাড্রেস করা সম্ভব, নাথিং ইম্পসিবল। এরপরে হচ্ছে যে আমরা থার্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে নতুন সার্ভিস, নতুন জবের ফিল্ড ক্রিয়েট করা। যেমন আমরা যদি বলি যেরকম ইন্ডিয়া, চায়না সহ মেক্সিকো, ইভেন ভিয়েতনামের অনেক ক্ষেত্রে সার্ভিস তারা দিয়ে থাকে, বিকজ তারা খুবই চিপ। তো চিপ লেবার তো আমাদের দেশেও আছে।
আমরা বিভিন্ন সেক্টর, আমরা শুধু গার্মেন্টসে না, গার্মেন্টস অবশ্যই আমাদের একটা ফোকাস এরিয়া এবং সেই জায়গাতে আমরা কাজ করছি। আরও আমরা নতুন কারণ এটা হবে নতুন ধরনের সার্ভিস তৈরি করতে পারি। আমাদের যে হিউম্যান রিসোর্স আছে এদেরকে আমরা ডেভেলপ করতে পারি। হ্যাঁ, সে তাদেরকে পার আওয়ার হিসাবে আমরা কিন্তু বিভিন্ন দেশের সাথে একটা মেকানিজম করে আমাদের ইউথদেরকে এখানে এঙ্গেজ করতে পারি, দেশের রেভিডেন্স এটাকে বৃদ্ধি করতে পারি। 2 নম্বর হচ্ছে যে আমাদের বেকারত্ব প্রবলেম সলভ হইলো। তো দেখেন যে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টটা ওভারঅল আমাদের ইউথদের উপরে ডিপেন্ডেন্ট। যে আমরা যদি এখানে বেশি জব ক্রিয়েট করতে পারি, যে বেশি সার্ভিস করতে পারি, সেটা আমরা সেল করব। আমরা ইভেন হিউম্যান রিসোর্সগুলোকে আমরা সেল করব মিনস হচ্ছে যে তাদের কাছে তাদের বিভিন্ন কাজে সময়ের বিনিময়ে, তাদের অভিজ্ঞতার বিনিময়ে, কাজের বিনিময়ে তারা আমাদেরকে টাকা পে করবে এবং দিন শেষে এটা আমাদের অর্থনীতিতে কাজে আসবে। আমাদের অর্থনীতির আজকে দিনে কি মানে কারেন্ট সিচুয়েশনে আমরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করছি। সো এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য এটা আর একটা উপায়। শুধু জব প্রবলেমকে সলভ করবে না কিংবা অ্যাড্রেস করবে না, এটা আমাদের ইকোনমিক্যাল কন্ডিশনকে প্রবলেমগুলোকেও ফেস করবে এবং এটাকে সলভ করবে এবং এটাকে অ্যাড্রেস করবে। তো এই ধরনের কী ধরনের কাজগুলো হইতে পারে, যে বিভিন্ন ধরনের কাজগুলো থাকে যেটা কিনা ফ্রিল্যান্সিংটা আমরা বিভিন্ন ডেডিকেটেড ওয়েবসাইট কাজ করছি, ওটা আসবো, ওটা আমার 4 নম্বর পয়েন্ট। বাট এখানে যেখানে সার্ভিসগুলো, আমরা এই সার্ভিসগুলোকে বিভিন্ন ধরনের যে বিভিন্ন প্রতিষ্ঠানিক রাষ্ট্রীয় যে জায়গাগুলোতে আছে বাইরে, দেশের বাইরে, সো তাদেরকে কিন্তু আমরা, আমাদের এটার জন্য মিনিস্ট্রি আছে, আমাদের জন্য এটা অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রসেসই আছে। সো তাদেরকে আমরা পুরো উপায়ে শুধুমাত্র আমরা আনস্কিল্ড এমপ্লয়মেন্টকে শুধু আকৃষ্ট করব না কিংবা একেবারেই ট্রেডিশনাল ওয়েতে না, আমরা ইনোভেটিভ ওয়েতেও করব। এই জায়গাগুলোতে আমাদের কাজ করার অনেক জায়গা আছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সার্ভিস আমরা নতুন করে ক্রিয়েট করতে পারি এবং সেই হিসাবে আমরা কিন্তু এটা একটা গোষ্ঠীর মাধ্যমে, ইন্ডিভিজুয়াল তো ফ্রিল্যান্সিং থাকছে, কিন্তু এই ধরনের আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা এই কাজগুলোকে করার একটা স্কোপ হইতে পারে। এটার উপরে আমরা প্রজেক্ট নিতে পারি, এই ধরনের বিভিন্ন আইডিয়া এখানে জেনারেট করতে পারি এবং সেই হিসেবে আমরা কাজ করতে পারি। যেটা কিনা আবার আমার 6 নম্বর যে পয়েন্টটা আছে, ইনোভেশন ড্রিভেন এন্টারপ্রেনারশিপ, এখানেও টার্গেট তাক করবে বিভিন্ন ধরনের। একটা যদি আমরা 6 নম্বর পয়েন্টটাকে এখনই বলছি একটু, যে আমরা যদি ইনোভেশনকে ফোকাস করে কিছু এন্টারপ্রেনারশিপকে ডেভেলপ করতে পারি, সো তাহলে কিন্তু এখানেও আমাদের জব ক্রিয়েট হচ্ছে এবং এটা কিন্তু দেশে এবং দেশের বাইরে কাজ করবে। আমি যেহেতু 3rd পয়েন্ট আমি আসলে মেইনলি দেশের বাইরেকে অ্যাড্রেস করতে চাচ্ছি। সো এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে দিতে পারি, যেরকম ক্লাউড রিলেটেড জায়গাতে এক্সপার্টিসের অনেক অভাব আছে, সাইবার সিকিউরিটির অনেক এক্সপার্টিসের অভাব আছে। সো তারা শুধুমাত্র বিদেশে যেই জব করবে এরকম না, দেশে বসে থেকেও ডলারে তারা ইনকাম করতে পারে যদি আমরা এভাবে প্রসেসটাকে রেডি করতে পারি। প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, অ্যাজাইল ম্যানেজমেন্ট আছে, এরপরে প্রোডাক্ট ম্যানেজমেন্ট আছে। সো এই বিভিন্ন জায়গাতে অপারেশনাল রিলেটেড জায়গাগুলোতে এবং অনেক আছে যে আপনার দেশে বসে থেকে বিদেশে জব করছে, অনেকে আছে যে বাইরে স্কলারশিপ নিয়ে চলে গেছে বাট সে পার্ট টাইম এখনও জব করছে ওই কোম্পানিটাতে, কারণ এখন হাইব্রিড মডেলে কাজ হয়, ইভেন মোস্ট অফ আপনার রিমোট ওয়ার্ক হচ্ছে। সো এখানে কোথায় লোকেশনে বসে থেকে কাজ করছে এরকম ইম্পর্টেন্ট না এই মুহূর্তে। তো এই জায়গাগুলোকে কিন্তু আমরা রিইমাজিন করতে হবে, রিথিঙ্ক করতে হবে এবং সেটাকে ডেভেলপ করতে হবে, তাহলে পসিবল। এরপরে হচ্ছে যে ইন্টারন্যাশনাল জব মার্কেট, এটা নিয়ে এর আগে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম যে কীভাবে এই জিনিস হইতে পারে এবং এটা নিয়ে আসলে এটা হচ্ছিলো যে আমার আর একটা স্ট্যান্ড জায়গা যেখানে আমি রেগুলার ভিত্তিতে মানুষকে মোটিভেট করি, ইন্সপায়ার করি। সো ইন্টারন্যাশনাল জব মার্কেটে এটার জন্য প্রসেস আছে, আমি আগের ভিডিওতে বলেছি, এটাতে বেশি হাইলাইট করবো না। আর একটা হচ্ছে যে হায়ার স্টাডি। সো অনেকেই আছে যারা কিনা মাস্টার্স করছে, অনেকে দেশের বাইরে এসে ডাবল মাস্টার্স করে সেখানে জব করছে, সেখানে লম্বা সময় থাকছে। সো এখানে আর এক ধরনের সে লাইভ করছে, কিন্তু দিন শেষে সে যখন দেশে টাকা পাঠাচ্ছে অর্থনীতির উন্নতি হচ্ছে। আর যেহেতু আমি সবসময় বলেছি যে কিনা দেশে বাইরে থাকে সে কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করে তার অ্যাটিটিউড দিয়ে, তার কোয়ালিটি দিয়ে, তার ট্যালেন্ট দিয়ে। সো তারা এক একটা দেশের জন্য কিংবা আমাদের দেশের জন্য তারা একজন অ্যাম্বাসেডর, ওখানে সেই ভূমিকাটা সে পালন করে। এরপরে আসছি আমি ফ্রিল্যান্সিংয়ে। এখানে 2 ধরনের, এখন যেটা মেজরিটি যেটা আমি দেখেছি এবং আমার এই ব্যাপারে অনেকগুলো জায়গাতে আমি আসলে টিভিতে এবং বিভিন্ন জার্নালে এটাতে উপরে ইন্টারভিউ দিয়েছি, কথা বলেছি, ব্লগে আমার ইন্টারভিউয়ের ব্যাপারে কথা হয়েছে। যে আমার মেইন পয়েন্টটা ছিল যে এখানে আমাদের ফ্রিল্যান্সিংয়ের মেজরিটি কোনো খুব বেসিক জায়গাতে কাজ করে, কিন্তু এখানে হাই স্কিলড জায়গাতে কাজ করার অপরচুনিটি খুব কম মানুষ পায় এবং আলটিমেটলি ওই স্কিলগুলো আমাদের কম মানুষেরই আছে। এই স্কিলগুলোকে আমরা ডেভেলপ করতে পারি।
এই স্কিল ডেভেলপের জন্য সরকারিভাবে বেসরকারিভাবে আমরা সহযোগিতা করতে পারি এবং এটার জন্য আমরা বিভিন্ন পাইলট প্রজেক্ট এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা এখানে রান করাইতে পারি এবং তাদেরকে ডেভেলপ করে আমরা কিন্তু এতে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি এবং ফ্রিল্যান্সিং যারা করতে চায় নিজেরা ইন্ডিভিজুয়ালি তারা ট্রেনিং করে এটা করতে পারে। সো দুইভাবে হতে পারে, একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি আমরা ফ্রিল্যান্সিংটাকে এবং এটাকে হিউজ একটা পোটেনশিয়াল মার্কেট, এখান থেকে হিউজ রেভিনিউ ইনকাম করে, যে কোনো এক সময় হয়তো বা আপনার গার্মেন্টসের কিংবা এই সম পরিমাণ আমাদের রেভিনিউস আসতে পারে এবং তার চেয়েও বেশি হইতে পারে। সো এই জায়গাতে আমরা একটা ফোকাস করব। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য সার্ভিস নিয়ে ডিটেল, ইনোভেশন ড্রিভেন এন্টারপ্রেনারশিপ এটা ডিটেল আমি পরের ভিডিওতে এক্সপ্লেইন করব। সাথে বাকি যে 4 পয়েন্টস কথা বলেছি এগুলোরও ফ্রেমওয়ার্কটা কিভাবে হইতে পারে এবং কিভাবে আমরা আমাদের সরকার থেকে এটা নিয়ে কাজ করতে পারে সেই প্রসেসগুলো নিয়ে কথা বলবো, সেই ফ্রেমওয়ার্কগুলো কথা বলবো। আমরা ইন্ডিভিজুয়াল আমাদের ইউথরা কিভাবে এটা নিয়ে কাজ করতে পারে, তারা কিভাবে পরিশ্রম করতে পারে, তারা কিভাবে অ্যাপ্রোচ করতে পারে এটাকে এবং নিজেকে ডেভেলপ করতে পারে, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আল্লাহ হাফেজ।